এসআইআর করার দাবি ইউনিয়ন গভর্নমেন্টের যে সিটিজেনশিপ যে ইস্যু, নাগরিকত্ব নির্ধারণের যে ইস্যু, যেখান থেকে সে আসলে আমাদের সমাজে বিভাজনটা টানতে চায়, সেই কাজটি করে চলেছে এবং সেটা আজকে করছে এসআইআর নামে খুব পথে। আসলে এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, এটা হচ্ছে এনআরসির নামান্তর। তার কারণ হচ্ছে যেটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, যে তথ্য আপনাদের অনেকের কাছে হয়তো এখন অ্যাভেলেবল হয়ে গেছে, সেগুলো যদি একটু চোখ করানো যায় তাহলে দেখা যাবে যেটা সেটা হচ্ছে যে এর আগে ইতিমধ্যে আমরা বারবার করে একটা কথা বলছি, বারবার করে এই কথাটা উঠে এসছে এবং যেটা বলেছে নির্বাচন কমিশন 1952 থেকে অর্থাৎ আমাদের প্রথম নির্বাচন থেকে শুরু করে 2025 অবধি 13 বার এসআইআর হয়েছে। আমরা বলছি নির্বাচন কমিশন একটা মিথ্যা কথা বলছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এবং তারা বিহারে যখন এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল তখন যখন বলছিল 13 বার, পরবর্তীকালে এখানে যখন শুরু করতে যাচ্ছে তখন ওরা বলছে 9 বার। 13 বার না 9 বার এটা আগে নির্বাচন কমিশন ঠিক করলো, কিন্তু তারা নিজেরা বলেছে যেটা সেটা 13 বার হয়েছে, যেটার উল্লেখ যে নোটিফিকেশন জারি হচ্ছে, এমনকি ওয়েস্ট বেঙ্গলের যে নোটিফিকেশন জারি হচ্ছে সেখানেও উল্লেখ আছে। কিন্তু তারা বলছে যে এটা এখন সাংবাদিকদের সম্মেলন করে এবং অন্য জনতাও বলছেন যে না 9 বার হয়েছে। যাদের নিজেদের মধ্যে এই নিয়ে নানান টানাপোড়েন আছে, যারা নিজেরাই জানে না যে আসলে কতবার এসআইআর হচ্ছে, তারা সারা ভারতবর্ষের মানুষকে আজকে নাগরিকত্ব প্রমাণ করার জন্য লাইনে দাঁড় করানোর চেষ্টা করছে। এইটা আমরা কিছুতে অ্যাকসেপ্ট করে নিতে পারছি। এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আছে তাতে যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেটা হচ্ছে যে ডসিয়ার ওরা বার করেছে, ওরা একটা ডসিয়ার বার করেছে যেখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে রিভিশনের ক্ষেত্রে তারা বলছে যে আসলে যে রিভিশনের ক্ষেত্রে এসএসআর এর কথা বলছে, আমি স্পেশাল রিভিশনের কথাই বলছি শুধু, সেখানে এসএসআর এর কথা বলছে। এসএসআর এর কথাটা কি? স্পেশাল সামাজিক রিভিশন। কোথাও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর ডসিয়ারের মধ্যে কোথাও নেই, যেখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বিভিন্ন প্রশ্নাবলী আছে, তার থেকে আমরা দেখছি যে এটা কোথাও নেই। তাহলে এসআইআর ব্যাপারটা এরকম হবে এবং হঠাৎ করে এই 2002 সালে একটা কাট অফ ডেট করেছে। এনএসসির সময় যেমন আমরা দেখেছিলাম যে আসামের ক্ষেত্রে 1971 এ কাট অফ ডেট করেছে, সেটা হচ্ছে আসাম গভর্নমেন্ট বা এনএসসি বা সুপ্রিম কোর্ট সেটা বলছিল। ইউনিয়ন গভর্নমেন্টের যিনি হোম মিনিস্টার তিনি তখন বলছিলেন না 48 এ, তার মোতাবেক 48 পর্যন্ত দেখতে হবে। সেখানে আজকে কাট অফ ডেটের জায়গাটা আজকে নির্বাচন কমিশন যেভাবে বলছে সেটা হচ্ছে 2002। আমরা বলছি 2002 এ পশ্চিমবঙ্গে কোন এসআইআর হয়নি, এটা আপনাদের মারফতে আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাই। আমরা ডেপুটেশন দিয়েছি, তারপরেও আমরা জানাতে চাই কথা। আপনারা যদি 2002 এ যে ডকুমেন্টের আজকে ম্যাপিং করছে বলছে 2002 এর সাথে 2025 এর যে ইলেকট্রাল রোল তাকে ম্যাপিং করছে, সেই ম্যাপিং এ দেখতে পাবেন 2002 এর যদি কোনো কিছু খুলে দেখে আমাদের যে ডকুমেন্ট আছে, আপনারা নিজেদের যে ডকুমেন্ট অ্যাভেলেবল এখন অনলাইনে আছে সেটা যদি খুলে দেখেন দেখতে পাবেন সেখানে লেখা আছে স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ মেজার, নট স্পেশাল ইন্টেন্সিভ মেজার। স্পেশাল রিভিশন যেটা বলছে বারবার করে তাদের ডসিয়ার যা বলছে, তাদের অন্যান্য লেখাপত্র যা বলছে সেটা হচ্ছে এসএসআর। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন এটা দেখছিলাম তখন আমরা এটাও বুঝতে পারছিলাম যে ওরা আমাদেরকে যেমন ধরুন আজকে যে নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশন যদি একটু খুলে দেখেন আপনারা, সেই নোটিফিকেশনের প্রথমে বলা আছে যেটা I am directed to refer to the Commission's order number such and such, dated 24/6/2025 of the Constitution of India 1950, Section 21, along with other applicable powers under Article 33-24
of the Constitution of India 1915, Section 21, এটা একটু খেয়াল করে দেখুন, Section 21 along with other applicable provisions of the Representation of Power People Act 1950, 1950 তে 21 টা বলে দিলে কোনো কিছু হয় না। ডিভিশনটা করার ক্ষেত্রে তারা যেটা করেছে 21 এর একটা 3 নম্বর ধারা আছে, আর্টিকেল এর একটা সাব আর্টিকেল আছে, সেটা হচ্ছে 3 নম্বর। সেই 3 নম্বরে যেটা বলছে সেটা আপনারা খুলে দেখে নিতে পারেন। এই ডকুমেন্ট সমস্ত অ্যাভেলেবল আছে, যদি আপনারা চান আমাদের কাছে সেই ডকুমেন্ট আছে, ডকুমেন্ট কপি করে নিতে পারেন। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কোথায় ডিভিশন, স্পেশাল ডিভিশন কোথায় হবে, নট ইন্টেনসিভ ডিভিশন, নট স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, অনলি স্পেশাল ডিভিশন কোথায় হতে পারে। হতে পারে সেখানে একটা কনস্টিটিউশনতে একটা নির্বাচন ক্ষেত্র এবং তার কোনো একটা পার্টি সারা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে যেভাবে নোটবন্দিতে দাঁড় করিয়েছে সেইভাবে হয়রান করার কোনো লাইন আমাদের এই নির্বাচন কমিশনের নেই, সেই কাজটা করছে। আমরা এই তীব্র বিরোধিতা করছি, আমরা মনে করছি যে কাজটা করছে সেই কাজকে অবিলম্বে যদি রোল ব্যাক না করে। ইতিমধ্যে আমাদের 7 জন সহনাগরিক তাদের প্রাণ গেছে। আমরা বলছি এদের প্রাণ যায়নি, কেউ সুইসাইড করে, এদেরকে নির্বাচন কমিশন এবং ইউনিয়ন গভর্নমেন্ট তাদেরকে হত্যা করেছে, খুন করেছে। এই খুনের দায় ইউনিয়ন গভর্নমেন্টকে দিতে হবে, এই খুনের দায় নির্বাচন কমিশনকে দিতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা এই যে আমাদের ছাত্রীরা এসছে এখানে, তারা ভারতগ্রস্ত এলাকার মানুষ, সেখান থেকে এসছে মালদাতে যে ভয়াবহ বঙ্গ ভাঙন হয় যেটা ফারাক্কাবাদের জন্য হচ্ছে এবং 1975 এর পর থেকে অ্যাবনর্মাল একটা ভাঙন, সেটা দেখা যায় ইনোসেন্টের যে সমস্যাটি আছে এই সমস্যার জন্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেখানে কলকাতার সাংবাদিক হয়তো সেটা পুরোটা জানতেও পারেন না। শুধু একটা দুটো থানার মধ্যে, একটা হচ্ছে কালিয়াচক 1, কালিয়াচক 2, আরেকটা হচ্ছে মানিকচক। এর মধ্যে 70টার মতো মৌজা যেখানে স্কুল ছিল, হাই স্কুল ছিল, বিভিন্ন অফিস কাছারি ছিল, সমস্ত কিছু মন্দির মসজিদ যা আছে সমস্ত কিছু জলের তলায় চলে গেছে। এবং সেইগুলোকে একটা মৌজার কথা আপনাদের বলতে পারি, সেই মৌজাটা হচ্ছে কেবি ঝাড়বড়া মৌজা, কাকরিমান ঝাড়বড়া বলে। কেবি ঝাড়বড়া মৌজাটা পুরোপুরি অফিসিয়ালি 2001 বোধহয়, তাই তো 2003 তে অফিসিয়ালি সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। সেইখানে আমরা দেখছি এই যে 2002 যখন ব্যাকিং করছে এই মানুষগুলো যারা ওখান থেকে চলে এসেছিল, আমি আপনাদেরকে একটা ইলেকট্রাল রোল দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইলেকট্রাল রোল, যে রোলটা অংশ নাম্বার হচ্ছে 120। এর যে নির্বাচন ক্ষেত্র সেটা হচ্ছে মানিকচক, তখন এটা মানিকচকের মধ্যে ছিল, এখন বোধহয় ইংলিশ বাজার বা ইংলিশ বাজারের মধ্যে। সেই মানিকচকে 120 নম্বর যে রোড, এটা 2002 এ যে অনলাইনে যে রোড পাওয়া যাচ্ছে সেই রোডটা, এই রোডের প্রথম পাতায় লেখা আছে এবং সেখানেও যেটা লেখা আছে সেটাও কিন্তু ওই স্পেশাল ডিভিশন অফ ইন্টেনসিভ নেচার, নট মোর দ্যান দ্যাট। এবং শেষ পাতাটাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কতজন পুরুষ কতজন মহিলা এটা দেওয়া আছে এবং নিচে সই করবে যিনি আধিকারিক থাকবেন নির্বাচন ক্ষেত্রে, তিনি সই করবেন। ভেতরের পাতাতে যদি দেখেন, অদ্ভুত ভাবে ভেতরের পাতায় যেখানে নির্বাচকদের নাম থাকে, ভোটার লিস্টে ভোটারদের নাম থাকে পুরোটা সাদা। এবং এটা আমরা একটা মাত্র নির্বাচন ক্ষেত্র বলছি, যেটা হচ্ছে 120 নম্বর। আমরা নির্বাচন কমিশনকে জানতে চাই, তার কাছে জানতে চাই, আপনাদের মারফতে আমরা তার কাছে জানতে চাই যে 2002 যে অনলাইন যে আপনারা যে ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্ট কি করে সাদা আছে। কারণ 2002 যারা ভোট দিয়েছে তারা এখনো বেঁচে আছে। 2002 যে ফিজিক্যাল লিস্ট, যে প্রিন্টেড লিস্টটা সেটা এখনো আছে। 2001 এর লিস্ট আছে, 1998 এর লিস্ট আছে, 2003 এর লিস্ট আছে। 2002 এ যাদের নাম থাকার কথা তাদের এই লিস্টগুলোতে তাদের নাম আছে এবং তাদের অনেকের নামে, কিছু মানুষ মারা গেছেন, কিছু মানুষ শিফট হয়ে গেছে, কিন্তু তাদের বেশিরভাগ মানুষের কিন্তু নাম ওই অঞ্চলের বান্দুমারা বলে যে জায়গাটি, সেই জায়গাতে বিভিন্ন যে বুথগুলো আছে সেই বুথে কিন্তু তাদের নামগুলো ছড়িয়ে আছে। ইলেকশন কমিশন কি করে
এই ধরনের একটা ডকুমেন্ট ইস্যু করতে পারে, ইলেকশন কমিশন যদি একটা ডকুমেন্ট ইস্যু করে যে ডকুমেন্টটাতে কোনো ইলেকটরাল নেই, কোনো ইলেকটরেট নেই, কোনো ভোটার নেই, সেই ভোটার লিস্ট ইলেকশন কমিশন কি করে করতে পারে? এটা বেআইনি। বুথ যদি থাকে, একজন যদি থাকে, একজন মাত্র ভোটার থাকে, তাহলে একটা বুথ থাকতে পারে, কিন্তু কোন ভোটার নেই, কোন বুথ আছে, এইটা ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখা যায় না। 52 থেকে 25, এই 75 বছর বা 50 থেকে এই 1975 2025, এই 75 বছরের ইতিহাসে 52 থেকে আমাদের নির্বাচনের ইতিহাসে কোথাও এটা দেখা যায়নি। এটা প্রথম দেখা যাচ্ছে যে একটা নির্বাচন বুথ আছে, যে বুথে একজন ভোটার নেই। এইটা কোথা থেকে নির্বাচন কমিশন পাচ্ছে? নির্বাচন কমিশন এটা কেন খতিয়ে দেখছে না? এই মানুষগুলো ভোটিত কি হবে? এই এখানে বড় বাগান বলে একটি জায়গা আছে, যেখানে আমাদের এই মানারুল্লাহ বসে রানীচক কনস্টিটিউশন মধ্যে পড়ে, সেখানে মানারুল্লাহ এসে তাদের এই একই ধরনের ঘটনা। 1400 মানুষের ভোটার লিস্টের নাম ছিল 1998-2001-এ, আজকে 2002 তুমি দেখাচ্ছ ছিল, এবং তাদের অন্য অনেকের নাম কিন্তু তারপরে 2002, 3, 5 তারপরে, এবং এরা অনেকে 2024-এর লাস্ট লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। নির্বাচন কমিশন এই ধরনের ষড়যন্ত্র করছে, আমরা বারবার করে বলছি ট্রান্সপারেন্সি করছে, ট্রান্সপারেন্সি এগেইনস্ট দ্য পিপল অফ ইন্ডিয়া। তারা যেভাবে এটাকে করতে চাইছে, আমরা এটার বিরোধিতা করছি, এবং সেই বিরোধিতার জায়গা থেকে আপনাদের কাছে আমরা বলতে এসেছি যেটা, সেটা হচ্ছে এই যে মানুষগুলো যারা এই পলিটিক্যাল পজিশনের সাথে তারা কতটা একমত সেটা আমরা আমাদের অর্গানাইজেশনের যে পলিটিক্যাল পজিশন সেটা আপনাদের কাছে রাখছি, কিন্তু এই মানুষগুলো যাদের সবকিছু চলে গেছে, ভাঙনে যাওয়া মানে আপনি জানেন, ভাঙনে গেলে পরে 1 পয়সা ক্ষতিপূরণ পায় না, তাদেরকে কোন রকম রিহ্যাবিলিটেশন করার মতো কোন রকম প্রভিশন সরকারের দিক থেকে নেই। সেই মানুষগুলো কোথায় গেল? সেই মানুষগুলো যেটা ছিল সেটা হচ্ছে 1947 পরবর্তী ভারতবর্ষে সবচেয়ে বড় প্রান্তিক যারা ছিল তাদের কাছে, সেটা হচ্ছে খেটে খাওয়া গরিব মানুষ, প্রান্তিক মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষ। এদের কাছে একটা জায়গা ছিল যে আমার একটা ভোটাধিকার আছে, আমার একটা অধিকার আছে, ভোটাধিকার, যেখানে আমি এবং অন্য যারা আছে, সেটা আদানি হতে পারে, আম্বানি হতে পারে, গান্ধী হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, আমার ভোটের যা জোর, ওদের ওই একই জোর, তার ভোটের জোর কিন্তু তার টাকা পয়সা বা তার পজিশন দিয়ে পাওয়া হয় না। এই অধিকারটুকু, যে লাস্ট অধিকারটুকু তাদের কাছে, সেটা পর্যন্ত কেড়ে নিচ্ছে, এবং এই কেড়ে নেওয়ার জায়গা থেকে আমরা যেটা বারবার করে বলছি, এইটা সরকার করতে পারে না, এটা নির্বাচন কমিশন করতে পারে না, এবং নির্বাচন কমিশন এই কাজটি করছে একটাই কাজ, সেটা হচ্ছে নাগরিকত্ব নির্ধারণ। নাগরিকত্ব নির্ধারণ হচ্ছে এমএইচএ, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ অমিত শাহের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট নাগরিকত্ব নির্ধারণ করবে। তুমি কে? নির্বাচন কমিশন। তোমার কাছে এই রাইট তুমি কোথা থেকে পাবো? এই রাইট পাওয়ার জন্য কোনো জায়গা নেই। আমরা যারা মনে করি যে মানুষ, কোন পৃথিবীতে কোনো মানুষ বেনাগরিক নয়, কোন মানুষ অনাগরিক নয়, সমস্ত মানুষই নাগরিক, এবং সেটা আমরা শুধু মনে করি না, বেনাগরিক বলে কোনো কথা আমাদের রাষ্ট্রসংঘের যে সমস্ত নথিপত্র আছে তাদের কোথাও কিন্তু এই কথাটা লেখা নেই, বেনাগরিক কোথাও নেই। মানুষ শরণার্থী হয়েছে, মানুষ উদ্বাস্ত হয়েছে, এই উদ্বাস্ত হওয়ার দায়িত্ব কিন্তু এই সাধারণ মানুষগুলোর না, রাজনৈতিক ভাবে উৎখাত হয় সেই তাদের জন্য, শাসক শ্রেণীর জন্য। সেইখানে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বলছি চাইছি, আপনারা আমাদের সাথীরা বলবেন, আপনারা শুনুন যে তারা কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাছ থেকে জানুন। আমি আপনাদের একটা ডকুমেন্ট দেখালাম যেটাতে 1400 ভোটার ছিল, আমরা আপনাদেরকে এমন ডকুমেন্ট দেখাতে পারবো, দুটো মাত্র নির্বাচন ক্ষেত্র ভিতরে বলুন, একটা হচ্ছে আজকের মোথাবাড়ি এবং মানিকচক, এই দুটো নির্বাচন ক্ষেত্রে যদি ধরি, সেই দুটো নির্বাচন ক্ষেত্রে আমার ধারণা যেটা, সেটা হচ্ছে 10,000 মানুষ অন্তত তাদের নাম নেই। 10,000 মানুষের নাম নেই, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটি ইস্যু আপনাদের সামনে বলতে চাইছি, যেহেতু আমরা দুটি অর্গানাইজেশনের পক্ষ থেকে বক্তব্য রাখছি, সেটা হচ্ছে আমাদের এখানে যদি আপনারা দেখেন যে এসআই নিয়ে যেটা হয়েছে, সেটা হচ্ছে হঠাৎ করে বন্ধুবাগ কার্ড
দেওয়া শুরু হয়েছে, সিএ অ্যাপ্লিকেশন সই করানো শুরু হয়েছে, এবং এগুলো করার মধ্যে দিয়ে মানুষকে একটা ধোঁকা দেওয়ার জায়গা তৈরি হয়েছে। আমরা খুব জোরের সঙ্গে বলেছি নোট ইট ডাউন, আপনারা নোট করুন, আপনারা প্রশ্ন করুন তাদেরকে যে এই যে ধর্মান্তকরণ চলছে, আমরা বলছি ধর্মান্তকরণ চলছে, যে ধর্মান্তকরণ অপরাধ হিসেবে চিহ্নিত অন্তত 11 স্টেটে। দুঃখের খবর যেটা কথা যেটা সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কি কোনো ধর্মান্তকরণ বিরোধী কোনো আইন নেই, এবং শুনলে অবাক হবে যারা এত ধর্ম নিয়ে বলে তারাও ধর্মান্তকরণ বিরোধী কোন আইন কেন্দ্র ভাবে আনেনি আজ অব্দি। কিন্তু এই যে বটুয়াদেরকে হিন্দু বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে যে সই করে আমাদের ডকুমেন্ট আছে, উই হ্যাভ অল দ্য ডকুমেন্টস, সেই ডকুমেন্টে দেখা যায় তাদেরকে বটুয়া থেকে হিন্দু হয়ে হচ্ছে, তারপরে তারা সিএ তে অ্যাপ্লাই করতে পারছে, এবং সিএ তে অ্যাপ্লাই করে তাদেরকে গাড্ডায় ফেলা হচ্ছে, বলা হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, 7 সাল দেশে আমি ওখান থেকে তারা খেয়ে চলে এসেছি, আমাকে এখানকার নাগরিকত্ব দেওয়া হয়। অর্থাৎ যে এখানে তার যে সমস্ত প্রমাণপত্রগুলো এখন তার হাতে আছে, এপিক কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সেইগুলো থাকা সত্ত্বেও তাকে ঘোষণা করতে হচ্ছে আমি হচ্ছি বিদেশি, সে নাগরিকত্ব ছেড়ে দিয়ে বিদেশি হবে, এবং তারপরে আবার সিএ 2019 সে নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করবে। এটা মেনে নেওয়া যাবে না, এটা মেনে নেওয়া যাবে না। এবং তার থেকেও বড় কথা, ধর্মান্তকরণ আমাদের দেশে যদি বেআইনি হয়ে থাকে, এবং তাহলে এই যারা বর্তমান মহাসংঘের নাম করে যে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা, তারা আজকে এমপি এমএলএ হওয়ার সুবাদে যেভাবে মানুষের কাছ থেকে ওই কার্ড দিচ্ছে, এবং মানুষের কাছ থেকে 200 টাকা, 300 টাকা, 400 টাকা করে নিচ্ছে, 400 টাকা 500 টাকা, 100 টাকা দিয়ে, 500 টাকা পুরোপুরি দিয়ে তাদের কাছ থেকে এই রসিদগুলো দিচ্ছে। কি ভ্যালিডিটি আছে? এই যে ঠকবাজের মতো এই মানুষকে ঠকানোর কাজটা করছে, তাতে যদি আমরা বিরোধিতা না করি, তাতে যদি সাংবাদিকরা বিরোধিতা না করে, তাতে যদি রাজ্য সরকার বিরোধিতা না করে, তাতে যদি সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের নামে এফআইআর না হয়, তাদেরকে যদি জেলে না করা হয়, জালিয়াতের দায়ে তাদের যদি গ্রেফতার না করা হয়, তাহলে সেটা আমার গণতন্ত্রের জন্য একটা দুঃখজনক ঘটনা। আমরা সেটা হতে দিতে চাইছি না, আমরা এগুলো প্রশ্ন করছি। আমি বেশি বলাবো না, আমাদের যে অন্য সাথীরা আছে তাদের কাছ থেকে আপনারা তাদের যে ব্যাপারগুলো আছে, যে নির্দিষ্ট যে স্পেসিফিক যে সমস্ত প্রবলেমগুলো তারা ফেস করছে সেগুলো নিয়ে শুনুন। আমার পরে আমাদের বাংলা ভাষার প্রতি অ্যাকশন নাগরিক কমিটির মুখপাত্র তারিকুল ইসলাম তিনি বলছেন। সবাইকে আমার আন্তরিকভাবে বাংলা ভাষা নাগরিক কমিটি মালদা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা এখানে সবাই এসেছেন। আমি যদি কয়েকটি কথা বলবো, অনেক কথা আছে বাংলা ভাঙন নিয়ে, এসআইআর নিয়ে অনেক কথা আছে। আমি যদি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরছি। আমরা বলছি এর আগে ঠিক আছে, এর আগে এসআইআর হয়নি। নির্বাচন কমিশন যদি বলে যে এসআইআর হয়েছে, তাহলে এবার 2025 সালে যে ঢাক ঢোল পিটে এসআইআরটা হচ্ছে, 2002 সালে কেন করা হয়নি, চুরি করে কেন করা হয়েছিল, লুকিয়ে কেন করা হয়েছিল, তার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যে মানুষগুলো গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছু থাকে না, সুপার সাইক্লোন হলে বাড়িটা চালটা উড়ে যায়, ওভার ফ্লাড হলে বাড়িটা ডুবে যায়, ভূমিকম্প হলে বাড়িটা ভেঙে চলে যায়, কিন্তু ঠিকানা মতো হয় না। আর গঙ্গার ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছু থাকে না, বাড়ি ঘর জমি জায়গা পশু সব বিলীন হয়ে যায়। আমি বাড়ি টানবো না আমি এসআইআর নাম উঠাবো? আপনারা বলুন। তাহলে আমি 2002 নাম নেই, আপনাদের শুনলে অবাক হয়ে যাবে। আমার 2002 ধরুন নাম নেই, 1 আছে, 71 আছে, 93 আছে, দেখে নিন, 98 আছে, 93 আছে, 2001 আছে, 99 আছে, 88 আছে, আপ টু 2025 আছে। তো 2002 আমার নামটা নেই, তাহলে আমি কি নাগরিক নই? আপনারা
রাজনৈতিকের জন্য যাতা কলে এই অসহায় মানুষগুলাকে পিড়িয়ে মারবেন না, নাহলে আপনাদের ক্ষমা কেউ করবে না। আমরা তো করবো না ক্ষমা, ভগবানের ক্ষমা করবে না, আল্লাহর ক্ষমা করবে না। কেন এটা করছেন? কেন এই মানুষগুলা হেরাত করছেন? যার বাড়ি দুমুঠো খাওয়ার নেই, সকালে খেয়েছে সন্ধ্যায় কি খাবে জানে না, তাকে আজকে অন্য রাজ্যে যেতে হয় পেটের তাড়নাতে। সে 1 মাস থেকে 2 মাস থেকে কাগজপত্র জোগাড় করেছে, এখানে এখানে ছোটাছুটি করছে, এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে। আমাদের মতো লোকের কাছে সকাল হলে 10 জন 15 জন 50 জন লোক এসে বসে থাকছে। কেন? কেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তুমি ভারতবর্ষ থেকে মুসলমানকে বিতাড়িত করবে বলছো? হতে পারে না, কারণ আমরা হচ্ছে জন্মসূত্রে ইন্ডিয়ান, জন্মসূত্রে ভারতীয়। আমরা এখান থেকে যেতে পারি না। আমরাকে কেন আপনারা এরকম করছেন? কেন? রাজনীতি করুন, ভোটের জন্য করুন, উন্নয়নের উপরে রাজনীতি করুন। কে কতটা ভালো কাজ করেছেন, কে কতটা স্কুল করেছেন, কে কতটা কলেজ করেছেন, কে তো কতটা শিল্প করেছেন, সেটা করে ভোট করুন। আর জাত পাত নিয়ে রাজনীতি করবেন না, ক্ষমা কেউ করবেন না। হয়তো মজা লাগছে এখন, একটা টার্ম, 2টো টার্ম, 3টা টার্ম রাজনীতি করতে, ক্ষমতায় বসে থাকতে গদিতে। যেদিন চলে যাবেন তো ফিরে আর আসবেন না, তাকাবেন না আপনাদের দিকে। কারণ এই মানুষগুলা অসহায় মানুষ। আপনারা এদের যেমন ঢোকঢাল পিটিয়ে কেন এসআর করছেন? আমরা বারবার বলছি এসআর হয়নি হয়নি হয়নি, এসআর হয়েছে। আপনারা বলছেন করছি, তর্কের খাতিরে ধরে নিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কথা যে আপনারা এসআইআর করেছেন। তাহলে এই বছর 2025 সালে এত ঢোক ঢাল পেটিয়ে বিএলওকে বলছেন আপনি ঠিকভাবে কাজ করুন, আপনাকে জেলে পুরে দেবো, আপনার চাকরি খেয়ে নেবো, আপনাকে বরখাস্ত করবো। তার আগে কেন হয়নি বলুন? কেন হয়নি? তাহলে লুকিয়ে কেন করা হয়েছে? আপনাদের বলার উদ্দেশ্য হলো এই, আমরা একবার নয় সর্বনিম্ন 3বার থেকে সর্বোচ্চ আমরা বাস্তব হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, একটা বাড়িতে অসুখ হলে মানুষের টাকার বা জমি বিক্রি করে অসুখ দেখাতে হয়। হয়তো মানুষটা বেঁচে থাকে, নচেত মানুষটা মরে যায়, কিন্তু পরিবারে একজন গেল। আর গঙ্গা ভাঙনে আমাদের প্রাণটুকু ছাড়া কিছু থাকে না, সব বিলীন হয়ে যায়। যাদের বাড়িতে 10খানা লাইন ছিল, যাদের বাড়িতে 10টা গরু ছিল, যাদের বাড়িতে 10টা লোক কাজ করতো, তারা আজকে খোলা আকাশের নিচে অন্যের মাথানে পিডব্লিউডি বসবাস করছে। এটা সরকার দেখতে পাচ্ছেন না? আমার বক্তব্য হলো, আমরা এটা মানি না। তারপরে যদি নির্বাচন কমিশন বলে, কেন্দ্রীয় সরকার বলে, বিজেপি সরকার বলে, আরএসএস সরকার বলে যে না আমরা এসআইআর করবো, তাহলে 2000 সালে যাদের নাম নেই এবং 2001-এ আছে, 2000-এ আছে 99, 98, 97, 96, 95, 94, 93, এইদিকে যত আছে 71 পর্যন্ত, যবে থেকে আমাদের ভোট দিতে শুরু করেছে, গ্রহণ শুরু করেছে, আর তো 25 পর্যন্ত, যেখানে যাদের বাবা দাদু ঠাকুরদার নাম আছে, ওই নামকে ট্যাগ করে 25 সালের সাথে এই নামকে 2002 সালে মানে 25 সালে উঠাতে হবে। শুধু 2002 সালে গ্রহণ করলে হবে না। যেমন বলি, মানিকচক বিধানসভা কেন্দ্রের আর মানিকচক ব্লকের 1600 লোক, ওনারা জমি কিনতে পারেননি। ওনারা যখন 98 সালে 2002 সালে পড়ে গেল, রাজেন সিংহের একটি বাগান আছে বলে বেস্ট নয়, ওখানে গিয়ে বাড়ি হয়েছিল। 1600 লোকের মধ্যে 800 লোকের নাম নেই। বাঙিটোলা ঝুঁকি, এখানে আমরা কেবি ঝাউনার 11টা ওয়ার্ড ছিল, 11টা ওয়ার্ডের মধ্যে টোটাল মানুষটা বাঙিটোলা ঝুঁকির মধ্যে ঢুকে আছে। এইখানে একটি গ্রামে ওলিটোলা জাহিরটোলা বলে আর 1600-1400 লোকের নাম নেই। নয়া গ্রামে 250 লোকের নাম নেই। বানুটোলা বলে 265 লোকের নাম নেই। বানুটোলা ফিল্ড বলে 560 জনের নাম নেই। এরকম বলে প্রায় 5000 অধিক লোকের নাম নেই। এই মানুষগুলো সবাই খেটে খাওয়া গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষ। এই মানুষগুলো কোথায় যাবে? এই আমার জিজ্ঞাসার চিহ্ন হলো আমার এই মানুষগুলোর কাছে, নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ। আপনারা অনেকেই জানেন, আপনাদেরকে আবার একবার জানিয়ে দিচ্ছি, আমরা যারা এই এসআইআর নিয়ে কথাবার্তা বলছিলাম বা অনেকদিন ধরেই বিভিন্ন প্রশ্ন তুলছি, তাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
এবং এই ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে তারা আসলে আটকাতে কোনো প্রশ্ন করা যাবে না। আজকে এই মুহূর্তে যখন এখানে এই সাংবাদিক সম্মেলন চলছে, আমাদের সাথেই সুতপা ওখানে বসে আছে, সে তার মোবাইল থেকে ফেসবুকে লাইভ করছে। আমাদের এই সাংবাদিক সম্মেলন চলাকালীন তার ফেসবুক অ্যাকাউন্ট এক্ষুনি উড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষুনি এই মুহূর্তে এই ঘটনা ঘটেছে। আমাদের অনেক সাথী তাদের ফেসবুক অ্যাকাউন্ট কি লুকোতে চাইছে, সরকার নির্বাচন কমিশন কি লুকোতে চাইছে, কোন কনস্পিরেসি চলছে, যাতে আমাদের মতো যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করি, সোশ্যাল মিডিয়াতে আমাদের খবরাখবর আমরা দিই, আমাদের খবরাখবর বিভিন্ন জায়গাতে যায়, তাদের অ্যাকাউন্টগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হলো। মানবাধিকার আন্দোলনের কর্মী, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, তাদেরকে বন্ধ করে দেওয়া হলো। এবং এই মুহূর্তে আপনাদেরকে জয়জান্ত উদাহরণ দিচ্ছে, এই মুহূর্তে সুতপা এখানে বসে আছে, সুতপা চক্রবর্তী, তার ফেসবুক অ্যাকাউন্টে এক্ষুনি বন্ধ করে দেওয়া হলো যখন সে লাইভ করছে। তখন আমাদের সাথীরা আছেন, তারা অল্প অল্প করে সবাই বলবেন। আমার পাশেই বসে আছেন গৌতম পাল, তিনি আপনাদের মালদাতে ওখানকার একটি পত্রিকা বেরোয়, এই পত্রিকার নাম হচ্ছে রূপান্তরের পথে, নিয়মিত তাতে লেখালেখি করেন এবং সেই পত্রিকা শুরুও করেন প্রায় 50 বছর হতে চলল নাকি, প্রায় 50 বছর ধরে সেই পত্রিকা তাতে লেখালেখি করেন। ওর একটা নিজস্ব স্টাডি আছে, সাংগঠনিক ভাবে ও আমাদের এই দুটি সংগঠনের সাথে যুক্ত, কিন্তু ওর নিজস্ব স্টাডি আছে এই ভাঙন এলাকা নিয়ে। তার কথা আপনারা শুনুন, কি অবস্থা আজকে এই ভাঙনের। সকলকে নমস্কার জানিয়ে আমি শুধু দু একটা উদাহরণের কথা বলবো। আপনারা এতক্ষণ বড় বাগানের কথা শুনলেন, কেবি ঝাউবনার কথা শুনলেন, মানে গঙ্গার বিস্তৃতি বাংলার মধ্যে হচ্ছে রতুয়া ব্লকের মহানন্দাটোলা থেকে শুরু করে একদম ফারাক্কা ব্যারেজের আগে পর্যন্ত বীরনগর পর্যন্ত, এই যে 85-86 কিলোমিটার বিস্তৃতি, এই বিস্তৃতিতে গঙ্গা কতবার যে ভেঙে ভেঙে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের দিকে মালদা জেলার দিকে এগিয়ে এসছে, তার কোনো সীমা পরিসীমা নেই। কোথাও সে 15 কিলোমিটার পর্যন্ত ভেঙে আমাদের গঙ্গাপাড়ের মানুষজনকে পিঠে মাটি সারা করেছে। তারা বাসস্থান বদল করেছে দিনের পর দিন। আমি শুধু একটা উদাহরণ দেবো আর কি। মহানন্দাটোলা অঞ্চলের জঞ্জালিটোলা বলে একটা গ্রাম ছিল, বিস্তীর্ণ একটা গ্রাম। সেই গ্রামে জঞ্জালিটোলা প্রাইমারি স্কুলে 2002 সালে ছিল 1186 জন ভোটার। এই 1186 জন ভোটার, যেমন কেবি ঝাউবনা অ্যাবলিস্ট হয়ে গেছে, সরকার ওটাকে 2003 সালে অ্যাবলিস্ট বলে ঘোষণা করেছে, ঠিক সেই রকম জঞ্জালিটোলা গ্রামটাও তার সংসদ ছিল হচ্ছে 11 জন মতো। সেই 11টা সংসদ নিয়ে একটা গোটা অঞ্চল যখন হারিয়ে গেল, তখন সেখানকার মানুষগুলো আজও ওখানকার বাঁধের উপর বসে আছে দীর্ঘদিন ধরে। 2017-18 থেকে তারা ভাঙনে ক্ষতিগ্রস্ত হতে হতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। শুধুমাত্র বাঁধের উপরেই বসে আছে না, তারা হয়তো আরো অন্যান্য জেলায় যার সামান্য একটু সংস্থান আছে, এইরকম হয়তো 10% মানুষ তারা অন্য জেলাতে তাদের বাড়িঘর করেছে। কিন্তু ভোটটা দেওয়ার সময় তারা ওই স্থানান্তরিত জঞ্জালিটোলা প্রাইমারি স্কুলটাতে এসে ভোট দেয়। আজকে যখন এই 2025-এ জানুয়ারি মাসে যে ভোটার লিস্টটা পাবলিশ করা হয়েছিল, তাতে প্রত্যেকেরই নাম ছিল। এবার 2002-এর সঙ্গে মিলিয়ে নির্বাচন কমিশন যখন বলল যে এর সঙ্গে মিলিয়ে প্রত্যেকের এসআইআর করতে হবে, এই এসআইআর করতে গিয়ে দেখা গেল 417 জন মানুষের কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না, তাদেরকে কোনো ম্যাচিং করে তাদেরকে পাওয়া যাচ্ছে না। এই মানুষগুলো কি করবে? এই মানুষগুলো আজকে তাদের নথিপত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বেড়াচ্ছে। সারা ভাঙন এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। গোপালপুর বলে একটা গ্রাম আছে, সেই গোপালপুর গ্রামটা যখন জলের তলায় তলিয়ে গেল, সেইখানকার একজন মানুষ স্থানান্তরিত হয়ে বড়বাগানে এসে আশ্রয় নিল। এই বড়বাগানের এনায়েতপুর জুনিয়র হাই স্কুলে প্রথম তার ভোট হল। সেইখান থেকে আবার যখন
বড়বাগানের রামচাঁদতলা বুথে তার ভোটটা স্থানান্তরিত হলো, সেইখানে গিয়ে সে ভোট দিল। এবার রামচাঁদতলাতে ভোট দেওয়ার পর সে যখন মুথাবাড়িতে এসে তার নিজস্ব বাসা তৈরি করলো, তখন তার ভোটটাও ট্রান্সফার হলো ওখানকার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বুথে। বছরের বছর সেই তার ভদ্রলোক এবং তার পরিজন নিয়ে ভোট দিয়ে এসেছে। আজকে 2002 সালের সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে তার 2002 সালের লিস্টে তার ভোটটা নেই। এই মানুষগুলো কি করবে? এই প্রশ্নগুলোই আমরা নির্বাচন কমিশনের সামনে রাখছি। আমরা এই এসআইআরকে যেমন মানছি না, একই সঙ্গে বলছি যে 1971 সাল থেকে যে সমস্ত মানুষগুলো এই গঙ্গা পাড়ে বসবাস করছে, সেই মানুষগুলোকে পুনরায় নতুন করে তাদের ঠিক করতে হবে কিভাবে তাদেরকে এই ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। আমাদের মধ্যে যে ভিকটিম যে এরকম মানে নির্দিষ্ট ভাবে তার নাম নেই। বড়বাগান থেকে আমাদের সাথে এখানে মানারুল এসছেন, আপনারা মানারুলের কাছ থেকে শুনতে পারেন। মানারুল একটা করে আমার সবাইকে সালামের নমস্কারে দু-চারটা আমার এলাকার সম্বন্ধে কথা বলবো। আমার বাড়ি মালদা জেলার অন্তর্গত মানিকচক বিধানসভার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত। 1994 সালে যখন আমাদের বাড়িঘর সেই গঙ্গা ভাঙনে পড়ে গেল, সেখান থেকে গিয়ে সেই রাজেন সিং এর যে বড় বাগান, সেই বাগানে গিয়ে আমরা বসবাস আরম্ভ করি। সে সময় 1996 সালে বিধানসভা এবং লোকসভা ভোট হয়। তখন তো আমাদের আর নির্দিষ্ট বুথ ছিল না, এমনকি আমাদের অঞ্চলটাও শেষ হয়ে গেছিল। তখন সরকার ব্যবস্থা করেছিল পার্শ্ববর্তী অঞ্চল ইনাইপুর গিয়ে এক স্কুলে, সেখানে গিয়ে আমাদের লোকজন, আমাদের অল ভিলেজার গিয়ে ভোট দেয়। তখন থেকে 1996 সালে অনলি টেম্পোরারি বুথ হিসেবে ইনাইপুরে বাছা হলো। 1996 সালের পর থেকে সেই বুথ হয়ে আসলো আমাদের নির্দিষ্ট এলাকায় বড়বাগানে। নাম দেওয়া হলো ধরমপুর প্রাইমারি স্কুল। সেই বুথে 1998 সাল থেকে একই রকম আমরা ভোট দিয়ে আসছি। আমার প্রশ্ন হলো, যখন ইলেকশন কমিশনার নিজস্ব ওয়েবসাইটে যখন লিস্ট প্রকাশ করে 2002 এর লিস্ট, তখন দেখা যাচ্ছে প্রথমেই আমরা ভুল বলছি। ইলেকশন কমিশনার যে লিখেছে ইনাইপুর হাই স্কুল একটা প্রাইমারি স্কুল, ওয়াই? সেটা তো আমাদের নাম ছিল না। যে 1996 সালে টেম্পোরারি বুথ হিসাবে সেটাকে সিলেক্ট করা হয়েছিল। তার পরবর্তীকালে তো আমাদের নির্দিষ্ট বুথ হয়ে গেছিল এবং আমরা তারপর থেকে আমরা ধরমপুর বুথেই ভোট দিয়ে আসছিলাম। তাহলে 2002 সালে লিস্ট যখন এসএসআর এর যে নাম হয়েছিল, তখন তো নাম দেওয়া থাকতো আমাদের ধরমপুরের নাম, কিন্তু ধরমপুরের নাম হলে ইনাইপুর কেন হলো? এটা 1 নম্বর ভুল। তারপরে দেখা যাচ্ছে আমরা যখন নামগুলো খোঁজাখুঁজি করি, দেখা যাচ্ছে মাত্র প্রায় 1600 ভোটের মধ্যে 826টা ভোট আমাদের নাম আছে। প্রায় 800+ ভোট উধাও। তার এগেইনস্টে I have strong documents against the list of 2002. আমি প্রমাণ করছি যে আমাদের ধরমপুর বড় বাগানে যে বুথের 2002 এর যে লিস্ট দেওয়া হয়েছে, সেটা মাত্র 826টা ভোট ছিল না, আরো ভোট ছিল। যেমন প্রমাণ হিসেবে আমি 2-4টে আমি এক্সাম্পল দিচ্ছি। 1998 সাল থেকে আমাদের যে মেম্বার
সুভাষ মন্ডল, সে রামচন্দ্রপুর গ্রামে। 2002 সালে যখন আমাদের প্রধান ভোলারাই মহাশয় মারা যায়, তারপরে সুভাষ মন্ডল প্রধান হয়, যার 1998 সালে সিরিয়াল ছিলেন 5 নাম্বার 94, 1748। 2003 সালে সিরিয়াল ছিলেন 1307, 5 নাম্বার 96। এপিক নাম্বার সেল 2025 সালে হয়েছে, তিনি জীবিত আছেন, তার নামটা উঠাও। এরপর প্রমাণ আমাদের বড় বাগানে আরো যে প্রধান ছিলেন মাস্টার কলিমুদ্দিন আহমেদ মশাই, তিনি 1978 সালে প্রধান হয়েছেন, তিনি প্রাইমারি শিক্ষক ছিলেন, তারও নাম উঠাও। আমাদের এলাকায় আরো যে প্রধান ছিলেন মাতিন শেখ, 2003 সালে নির্বাচিত হয়ে প্রধান হয়েছিলেন, তারও নাম উঠাও। 1992 সালে মনসুর শেখ যে প্রধান হয়েছিলেন, তারও নাম উঠাও। আমার আরেকটা উদাহরণ, আমার বাবার বয়স বর্তমান 84 বছর, 84। সে 71 সাল থেকে এবং অর্থাৎ ভারতবর্ষে যখন ভোট শুরু হয়েছিল তখন থেকে ভোট দিতে এখন পর্যন্ত ভোট দেয় 2002 সালে নাম উঠাও। এরকম 800+ ভোট আছে, মানুষ আতঙ্কে আছে। আমি কমপ্লেন করেছিলাম, কমপ্লেন লজ করেছিলাম 25/9/2025 সালে আমাদের মাননীয় বিডিও সাহেবকে, এবং বাই ইমেল মারফত কমপ্লেন করেছিলাম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অনারেবল চিফ ইলেকশন কমিশনার, অনারেবল চিফ মিনিস্টার, অনারেবল গভর্নর, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স পেলাম না। আমার প্রশ্ন, যাতে আমাদের 2002 সালের আগে পিছিয়ে আমাদের সমস্ত কিছুতে নাম থাকা সত্ত্বেও যে বাদ পড়েছে, সেই ব্যক্তিগুলোর নাম একটা 2001 সালে নির্ধারণ করুন, অথবা 2003 সালের লিস্টকে নির্ধারণ করে আমাদের নাম যাতে এসআইআর এ আসুক, এটা আমি চাই। থ্যাংক ইউ। ওদের মধ্যে এখানে আমাদের গঙ্গাভবন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির যে সাধারণ সম্পাদক খেদির বক্স আছে, আমাদের এখানে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, যেটা পশ্চিমবঙ্গে জুড়ে মানবাধিকার সংগঠন হিসেবে চিহ্নিত, সবাই জানেন, সবচেয়ে পুরনো মানবাধিকার সংগঠন, তার কার্যকরী সভাপতি জয়গোপাল দে উপস্থিত আছেন। আমি 2-4 কথায়